আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি উইমেন টুডে শোতে। আজকে একটা স্পেশাল এপিসোড আমার জন্য। আমি বলবো কি কারণে এটা স্পেশাল। 2020 সাল, এটাই এই সালের আমাদের শেষ প্রোগ্রাম হতে চলছে। 2020 সালকে ইতিহাস আলাদা করে মনে রাখবে এই করোনা ভাইরাসের জন্য। এই বছরটি যে সবকিছু বদলে দিয়েছে তাই নয়, অনেক কিছু যে বদলানোর প্রয়োজনীয়তা ছিল সেটাও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অনেক কিছু দিয়েছে, শিখিয়েছে, নিয়েছে এই 2020 সালটি। মহামারী যে শিক্ষা দেয় সেটা এই বছরটা বুঝতে পারলাম। আমার মা বলতেন অনেক সময়, আমরা যখন ঝগড়াঝাটি করতাম তখন বলতেন যে তোমাদের কিন্তু মহামারী লেগে গেছে নাকি। কিন্তু মহামারী জিনিসটা যে কি, এটা এই বছর আমরা বুঝেছি আসলে, যে এটা কতটুকু আমাদেরকে দিয়েছে, কতটুকু নিয়েছে। অনেকে কঠিন সময় পাস করেছেন এই সময়টাতে। কঠিন সময়গুলো কেবল ভালো সময়ের অপরপিঠ। কঠিন সময়গুলো আমাদের থেকে অনেক সময় সেরা জিনিসটা, আমার ভেতরের সেরা জিনিসটা, সেটাও বের করে নিয়ে আসে। তো আমরা যখন 2021 সালের কথা বলছি, যে এই বছরটা কেমন গেল সেটা আমরা দেখবো, 2021 সালটা কেমন যাবে সেটা নিয়ে চিন্তা করব, সেটা নিয়ে ভাববো। কিন্তু তার মানে না যে 31 তারিখের পরে 1 তারিখ যখন আসবে ম্যাজিক্যালি সবকিছু বদলে যাবে। আমি তেমন কিছু বলছি না। কিন্তু এই বছরটাকে যদি আমরা সার্বিকভাবে দেখি, যে এই বছরটাকে কেমন যাবে, বা আমাদের হ্যাবিটস গুলো, ছোট ছোট টার্গেট গুলো কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, সেগুলোর মাধ্যমে হয়তো একটা লাইফস্টাইলে চেঞ্জ আসবে, সেই বিষয়গুলো হয়তো আমরা দেখবার চেষ্টা করব। তো 2020 সাল সত্যি সবার জন্য অনেক কষ্টের ছিল। এ বছরটা ছিল অনেক পরীক্ষার, এবং শুধু যে পরীক্ষার এবং কষ্টের ছিল তাও না, এখান থেকে অনেক কিছু আমরা হয়তো বুঝতে পেরেছি, অনেক কিছু শিখেছি, অনেক গ্রোথ ছিল, অনেক জয় ছিল, মেবি অনেক অ্যাচিভমেন্ট ছিল। আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তবে যে জায়গা থেকে কথা বলতে চাই সেটা হচ্ছে একটা সৎ এবং সহানুভূতিশীল একটা জায়গা থেকে আমার মনে হয় যে এই ব্যাপারটাকে আমরা অ্যাড্রেস করতে চাই। কি জন্য? কারণ যখন ভালো সময় যায় আমাদের, তখন আমরা জিনিসগুলো মনে রাখার চেষ্টা করি, আমাদের ঘটনাগুলো মনে থাকে এবং ঘটনাগুলো আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু কঠিন সময়গুলোকে আমরা, এগুলো আমাদের মধ্যে থাকে কিন্তু আমরা কষ্ট পাই। আমরা যদি দেখি সহানুভূতির সাথে সেখান থেকে আমরা কি শিখেছি এবং সেই শিক্ষাটা নিয়ে আগামী দিনে আমরা কিভাবে চলতে পারি, সেই বিষয়গুলো আমরা পর্যালোচনা চাওয়া হয়তো করার হয়তো সুযোগ থাকবে। আচ্ছা, অনেক কথা বললাম। আমাদের সাথে আজকে কে আছেন? তিনজন। আমার সুপার এক্সাইটেড, আই এম ভেরি ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস আওয়ার গেস্ট টুডে। আছেন ডক্টর ইফাত আজিম। ডক্টর ইফাত আজিম একজন মিষ্টিভাষী এই অতিথি আছেন, চিকিৎসক হিসেবে এই পেশায় আছেন, লন্ডনের প্রাইভেট প্র্যাকটিসে আছেন, কমিউনিটিতে দীর্ঘদিন থেকে হেলথ অ্যাডভাইস দিয়ে আসছেন। আমাদের গত পর্বেও ছিলেন, মানসিক করোনার সময় মানসিক অবস্থা নিয়ে কথা বলেছেন, আর করোনার সময়তে তার ব্যস্ততা অবশ্যই ছিল। থ্যাংক ইউ সো মাচ ইফাত আজিম আমাদের প্রোগ্রামে আজকে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। পরের অতিথি, আচ্ছা, আমার মেয়েটাকে, আমার 8 বছরের মেয়েটাকে আমি বলছিলাম তার কথা। আমার মেয়ের ভাষায় যদি বলি, সে বলে যে দিস ইজ দ্য লেডি হু ডিডন্ট ওয়্যার মেকআপ, হার ফ্যান্সি মেকআপ ইন হার ওয়েডিং। সো সেটা হচ্ছে গিয়ে আমার মেয়ে বলবে, 8 বছরের মেয়ে, সরি। তো স্রোতের বিপরীতে দাঁড়ানো এই অতিথি, তার নাম হচ্ছে তাসনিম জারা। নিজের বিয়েতে তিনি প্রচলিত সাজে না সেজে বিয়ে করেছেন খুব সাধারণ সাজগোজে, কোনো মেকআপ ছাড়া, দাদির দেওয়া পুরনো আমলের শাড়ি পরেই বিয়ে করেছিলেন, এবং দেশে বিদেশে বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে আলোচনা হয়েছিল। তিনি তিনি শুধু এটাই না, তিনি একজন চিকিৎসক হিসেবে আছেন। তো করোনার সময় অনেক তথ্য তিনি দিয়েছিলেন, এই মানে কি করা, কিভাবে কি না করা, যে কারণে অনেক মানুষের কাছে তার জনপ্রিয়তা অনেক বেড়েছে। তার কাছ থেকেই শুনবো সময়টা কিভাবে কেটেছে। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের প্রোগ্রামে আজকে আসবার জন্য। Thank you for the very, very generous introduction. I'm honored to be here. My daughter wanted to see you, so I might bring her sometimes, and she really wanted to see you. The lady didn't wear her fancy makeup in her wedding. How could that be? But I told her something. I told her that because she has got substance, she has got something inside, she doesn't have to put it on her face, and she has got substance, something very precious. So she's very excited to meet you. Mariam, do you want to see? Okay. All right. পরের অতিথি আমাদের সাথে আছেন সুমাইয়া বিনত ইমরান। সুমাইয়া বিনত ইমরান ব্যক্তিগতভাবে আমার একজন পরিচিত বন্ধু। আমার এই সুবন্ধুটি, তার অনেক কঠিন সময় গেছে,
আমরা তার কাছ থেকে শুনবো। তার প্রথম দিকে তার বাবা অসুস্থ হয়েছিলেন করোনা রোগে এবং 2 মাস তিনি আইসিইউতে ছিলেন। আমরা তাকে নিয়ে খুব চিন্তিত ছিলাম এবং যখনই আমি আমার এই বন্ধুকে ফোন করেছি বা তার কাছ থেকে আমি জানতে চেয়েছি তাকে সান্ত্বনা দিব, আমি তাকে সান্ত্বনা দেবো, কিন্তু তার মধ্যে এতটুকু মনোবল ছিল যে তিনি উল্টো আমাকে সান্ত্বনা দিতেন। তো আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি এই সময়টাতে কিভাবে মনোবল শক্ত রাখতে হয়, কিভাবে একজন আরেকজনকে অনুপ্রেরণা দিতে হয়, এইসব বিষয়গুলো তার কাছ থেকে আমি শিখতে পেরেছি। তিনি একজন শিক্ষক এবং ফ্যামিলি ম্যাগাজিনের এডিটরও। Sumaya, thank you so much again for being with us today. Thank you very much for inviting me, and you're very generous with your compliments. I think it's all from Allah, nothing from me. You know, if you want me to talk, I can talk for hours, but I'm aware of the time. আমাদের প্রোগ্রাম যেহেতু লাইভ প্রোগ্রাম, আমরা অবশ্যই আমাদের লাইভ অডিয়েন্সের সাথে কথা বলতে চাই। আমাদের সময়ের একটা তাড়া আছে। এরপরেও যদি একজন দুইজন যদি আমরা যদি সংক্ষিপ্ত আকারে যদি কল নিতে পারি, আমি আপনাদের গল্প শুনতে চাই। আসলে 2-1 মিনিটে তো আসলে গল্প হয় না, এরপরে আপনাদের কথা শুনতে চাই। আচ্ছা, আমি আমার প্রোগ্রামে যাচ্ছি। আজকে কথাটা যেটা বলতে চাচ্ছিলাম যে 2020 সাল যে এটা অলমোস্ট শেষ, 1 দিন আছে, 2 দিন আছে। তো আমরা যদি পিছনে ফিরে তাকাই, ডেফিনেটলি এই বছরটা ডিফারেন্ট ছিল। এখন অনেকের কাছে হয়তো সময়টা পরীক্ষা ছিল, তার স্বাস্থ্যগত দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক, রাজনৈতিক অনেকভাবে তারা এফেক্টেড হয়েছেন। আবার শুধু যে আমরা খারাপ দিকটাই কি পেয়েছি, এখানে কি কোনো লার্নিং ছিল না? এখানে কি অনেকে হয়তো অনেকভাবে ডেভেলপ করেছেন, তাদের গল্পটা কি আমি শুনতে চাই। প্রথমে আমি কাকে দিয়ে শুরু করব? যারা, আপনাকে দিয়ে যদি শুরু করি, কারণ করোনা বিষয়ে আপনার এখানে অবদান ছিল, কমিউনিটির কাছে আপনার বিরাট অবদান ছিল। আপনি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সতর্কতার বার্তা। আপনার কাছ থেকে শুনি আপনার এই জার্নিটা। Obviously this has been a massive success, for us achievement as well, for us to have you. Please tell your story. আচ্ছা, আমি যদি 2020-এ রিফ্লেক্ট করতে চাই, আমি একটু পেছন থেকে শুরু করি। সো আমি ছোটবেলায় হচ্ছে যে দাওয়াতগুলোতে বা অনুষ্ঠানে গেলে আমার সমবয়সীদের চেয়ে বেশি মুরব্বীদের সাথে একটু সময় কাটাতে পছন্দ করতাম, তাদের কাছ থেকে গল্প শুনতাম, তাদের জীবনটা কেমন ছিল। স্পেশালি আমি যেটা তাদেরকে জিজ্ঞেস করতাম সেটা হলো ওনারা যে হিস্টোরিক মাইলস্টোনস গুলো দিয়ে গিয়েছে, মুক্তিযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তখন ওনারা কি করতেন, তখন ওনাদের জীবনটা কেমন ছিল। তো এই গল্পগুলো করার সময় আমি চিন্তা করতাম আমার জীবনে কি আমি কখনো এরকম হিস্টোরিক্যাল মাইলস্টোন দিয়ে যাব কিনা। So looking back on 2020, মনে হচ্ছে এই সালটা was a year like that. And আসলে যেটা বললেন যে অনেক কিছুর মিশ্রণ ছিল এই বছরটাতে। আমি NHS এ কাজ করছি, and I was very fortunate যে এই বছরে আমি এমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্টে কাজ করছিলাম। আমি এর আগে গাইনি বিভাগে কাজ করেছি, মেডিসিন, সার্জারি, বিভিন্ন বিভাগে কাজ করা হয়েছে। বাট প্যান্ডেমিকটার সময়ে এমার্জেন্সি মেডিসিনে কাজ করা মানে আই অ্যাম দ্য ফ্রন্ট ডোর ক্লিনিশিয়ান এন্ড দ্য ফার্স্ট ক্লিনিশিয়ান। যখন একটা রোগী হাসপাতালে আসবে তাকে দেখভাল করার দায়িত্ব, স্পেশালি গুরুতর অসুস্থ রোগী যারা থাকে তাদেরকে স্টেবিলাইজ করা, তাদেরকে সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্টটা দিতে পারা। So that part was really exciting, and I could do this as part of my day jobs. So that was my everyday going to work and seeing these patients and trying to make a difference in their lives. শোনা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। সরি, রাইট, না দ্যাটস ফাইন। সো এইটা ছিল একটা অ্যাসপেক্ট। আরেকটা অ্যাসপেক্ট ছিল ওইটা আরেকটু ডিফারেন্ট, কারণ আমি যখন হাসপাতাল থেকে বাসায় আসছি, I am also a risk to my loved ones. এমন একটা রোগ হয়তো বাসায় নিয়ে আসতে পারি যেটার এখন পর্যন্ত কোনো চিকিৎসা নাই, কোনো কিওর নাই, and it doesn't follow the usual rules that we know. এটা যদিও আমরা জানি যে বয়স্কদের যাদের কোমরবিডিটিস আছে তাদেরকে বেশি এফেক্ট করে, but it can also affect young people as well and can be very severe in them as well. So I was also battling with that constant fear of putting my loved ones at risk. আমি ওইটা নিয়েও I was acutely aware in my everyday life. আর তারপর হচ্ছে আমার বাংলাদেশে ফ্যামিলি আছে, ফ্রেন্ডস আছে, তাদেরকে নিয়ে চিন্তিত ছিলাম, যেটা বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছিল অনেক ধরনের মিস ইনফরমেশন, করোনা কিভাবে ছড়ায় বা কি করলে সেটা থেকে আমরা প্রোটেক্ট করতে পারি নিজেদেরকে, কিভাবে রোগ হলে আমরা কিভাবে নিজেদেরকে টেক কেয়ার করবো। সো
আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সবাই ডাক্তার না বা সায়েন্টিস্ট না, তো তাদের জন্য কোনটা ভুল কোনটা ঠিক সেটা খুঁজে বের করাটা একটু ডিফিকাল্ট। আর সায়েন্টিফিক ইনফরমেশন গুলোর মধ্যে যদি মিস ইনফরমেশন থাকে সেটা আরেকটু নুয়ান্স হয়, ওটা খুঁজে বের করা আরেকটু কষ্ট হয় যে কোনটা সঠিক আর কোনটা ভুল। তো ওই জায়গাটা থেকেই আসলে ভিডিওগুলো করার চিন্তা করা, যে ছোট ছোট ভিডিও যেখানে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্যগুলো দিয়ে কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায়। ইট ওয়াজ meant to be for my friends and family, and then it soon kind of spread beyond that. I made many more friends, and then it kind of snowballed into millions. অ্যাবসলিউটলি। আপনি শুধু আপনার পরিবার বা বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, আপনার কাজ অনেক দূরে গিয়েছে, লক্ষ লক্ষ মানুষের কাছে গিয়েছে। আসলে এমন একটা সময় আমরা সবাই চাই যে একটা খড়কুটো ধরে থাকবার মতো অবস্থা, আর এত মিস ইনফরমেশন সব জায়গায় ছিল যে কিভাবে কি করলে আমি নিজে প্রোটেক্ট থাকতে পারবো, কি করবো। আর প্রথম দিকে তো এমন হয়েছিল, ইভেন আমি যদি পার্সোনালি বলি যে বাইরে যাওয়া মানে মনে হতো যে বাতাস লাগলেই মনে হয় করোনা হয়ে যাবে, এমন একটা ধারণা ছিল, সত্যি কথা যেটা। আর আমার যখন আমার মনে হয় যে আমার যখন কোভিড হয়েছিল সেটা হচ্ছে একদম প্রথম দিকে মার্চের দিকে হয়েছিল, সো there was no information available. আমার হাজবেন্ডেরও মার্চের শেষের দিকে এপ্রিলে হয়েছিল, তখনও আমাদের জানা ছিল না কি করা, মানে যে যেটা বলতো আমরা সেটাই চেষ্টা করতাম, সেটাই ট্রাই করতাম। আর বাংলাদেশে আমরা যদি বলি যে আসলে কত রকমের মিস ইনফরমেশন, সুতরাং সেখানে আপনার ভিডিওগুলো যে মানে মানুষের জন্য কি বলবো খড়কুটো ধরে রাখবার চেয়েও বেশি ছিল। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কন্ট্রিবিউশন। এবং মানে দুনিয়াতে এবং আখিরাতেও আপনার, আমি দেখেছি অনেকে কমেন্ট করেছেন মানুষ যে আল্লাহ আপনার ভালো করুক, মানে এমন ভাবে মানুষ আসলে কি এই ডাক্তারি পেশা যেটা এখানে এখানে সবাই যারা আছেন, ইফাত আপা আপনি নিজেও ডাক্তার, সুমাইয়া আপনার বাবাও ডাক্তার, মানে যারা এই পেশায় আছেন আমরা জানি যে মানুষ এই সময়টাতে মানে জন্ম মৃত্যুর মধ্যে একটা জীবন আর মরণের মধ্যে একটা মানে অবস্থানে থাকে, তখন তারা যেটা চায় মানে ডাক্তারের সাথে কি বলবো একটা সম্পর্ক যেটা থাকে যে আপনি যেটা বলবেন সেটা করবো, তাদের এটা সহায় ছিলেন আপনি। থ্যাংক ইউ সো মাচ। সুমাইয়া, I know you have been through such a difficult time this year. Apnar babar. And I remember getting those messages and reading those messages, and parents are hard work, parents children, মানে তাদের যখন করোনা হয় তখন মনে হয় যে মানে ইমোশনালি ঠিক থাকবার কথা না। আমি জানি যে আপনি আপনার গল্প শুনতে চাচ্ছি আজকে, কেমন ছিল আপনার সময়টা? Like you said, it was really tough. It was really tough. It was just a Ramadan time. তো তোমার রমজানের ঠিক আগে আগে তো এরকম যে তুমি বলা মার্চের দিকে সব শুরু হলো, তা না অনেকের এরকম দ্য প্যানিক স্টার্টেড। And I remember আব্বু তখন কনসালটেন্ট হিসেবে কাজ করতেছে, উনি অলমোস্ট 70, তখন 70 বুঝছো। And I just thought I was worried, but he was saying no, I'm fine. And he was working up north, but he was feeling unwell during Ramadan, just যখন Ramadan শুরু হবে, and he drove back. It was a 5 hours drive, and he drove back on his own. When he got into in the home, and he said, that's it, I don't have any more energy, and he went to the bed. And next day we had to call the ambulance, and within 2 days in the hospital, then they said, you know, we have to put him on the ventilator. So it was a very emotional, very challenging time for me, and it was Ramadan as well. So I feel like, you know, in Ramadan আমাদের মনটা কিন্তু অলরেডি একটু নরম থাকে, খাবার দাবার নাই সারাদিন, মনটা এমনি কিন্তু নরম থাকে, তারপরে যদি আবার এরকম একটা চ্যালেঞ্জ। I remember just at that time, alhamdulillah, for some reason I just feel like everything Allah set it so nicely for me, because I think 1 month before that I had a little course about depression. Okay, I just thought, let me do it. I like doing these different courses, so I thought, let me do it, and I like taking notes. But when that time came, I used to get chest pain, and I didn't like mixing with anybody. I would just cry most of the time, and I would just make dua to Allah. Just আমার কাছে একটা কাজে শুধু শান্তি লাগতো, বারবার কোরআন পড়া আর মনে হতো যেন আল্লাহ আমার সাথে কথা বলতেছে। You know, that's what I just couldn't believe it, that really, কারণ আমার মনে হতো এটা তো কোরআন তো মনে সবার জন্য, it's just a basic general thing. I never felt this connection where Allah আমাকে বলতেছে, don't worry, your dad will be okay. Sort of, you know, like when you said about that strength I had, it's not me, believe me, it's not me. It's like I used to have dreams
Alhamdulillah. I still even have dreams that I'm talking to my dad, and there's this so typical dreams, you know, a Filipino nurse saying to me, "Don't worry, Samaya, your dad's gonna be okay. He's gonna wake up." And I'm just used to think, okay, you know what? This. I have to believe in these dreams, and I feel like I went through that moment. Without Allah, I think couldn't have survived that. And that's one thing and one message I would actually like to give everybody, that you know what, yes, alhamdulillah, technology is there, medicine is there, but yes, the 2 months my dad was on the ventilator, and every other day they kind of telling us that maybe should come, you know, when they call the loved ones and say maybe there's no more hope. But alhamdulillah, I remember social media really helped me, like you said about Zoom and all this. I feel like I thought, right, what can I do for my dad? I started, alhamdulillah, collecting dua. I went to all of my WhatsApp groups. I went to all of my Facebook pages. I have 400, funnily so, more than 500 Facebook friends. So, but these friends will be amazing friends, you know. You know, sometimes people say that, oh, the social media is just a gimmick, you know, these are not true friends. I'm sure people don't actually know these people even personally, 10 of them. But I'm telling you, honestly, I was overwhelmed by people's messages. And my dad is also a writer. So, you know, the way these uncles, they called me, they gave me so much solace. And, you know, sometimes when it's your dad, attention to them, you just feel like they will be there forever. So I just said, yeah, it's just my dad. But when people gave all these messages, then I thought, wow, you know, this year has been a year for me. You know, I should not take things for granted. You know, everything, not just a mom, dad, anything, your spouse, your children, whoever you have around you, your friends. Look, we can't even meet each other anymore. I'm not about to shopping, you know, and I feel like this year has been a year for me where it taught me what actually really means, you know, family should mean to us, you know, everything. এটাই সুমাইয়া, যে এই বছরটা আমাদের শিখিয়েছে আমাদের কাছে আপন কি, কাছের কি, কোনটা আমাদের কাছে বেশি মূল্যবান এবং কোনটাকে আমরা আমাদের প্রায়োরিটাইজ করা উচিত। আমার মনে হয় আমি আপনার কাছে আবার ফেরত আসবো। ইফাত আপা, আপনার কাছে খুব ছোট্ট করে আমি শুনবো, এরপর শুনে আমরা বিরতিতে যাবো, বিরতি থেকে এসে আপনার কাছ থেকে পুরো শুনবো। আপনার গল্পটা বলেন, এবছর কেমন গেল? এবছর কেমন গেল? এবছরটা আসলে সবচাইতে চ্যালেঞ্জিং আমার জীবনে। আমার এবছরটা আপস অ্যান্ড ডাউনস, পজিটিভ নেগেটিভ অনেক কিছু আমি দেখলাম, ফিল করলাম, ফিজিক্যালি, ইমোশনালি অ্যান্ড ফেস টু ফেস। যেহেতু আমার জবটা ডাক্তারি করা এবং আমার ফার্স্ট পোর্ট অফ কন্ট্যাক্ট একটা রুগীর হলো জিপি, এবং সেই পর্যায়ে আমি আছি। আর আমি যেহেতু প্রাইভেট সেক্টরে আছি, আমার কাজটা ছিল সেন্ট্রাল লন্ডনে মোস্টলি। তো শুরু হয়েছিল এমন যে 14ই জানুয়ারি যখন আমরা প্রথম জানতে পারলাম যে উহানে একটা কেস হয়েছে, আমার মনে পড়ে যে আমরা সাথে সাথে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে কিন্তু আমরা এখানে পাবলিক হেলথ, ইংল্যান্ড পাবলিক ট্রপিক্যাল মেডিসিন থেকে অনেক কাগজ পাচ্ছিলাম, যেখানে আমাদের লেখা ছিল যে টু বি অ্যালার্ট অন দ্য প্রাইভেট সেক্টর। আই এম নট শিওর হোয়াট ওয়াজ হ্যাপেনিং অন দ্য এনএইচএস অ্যাট দ্যাট মোমেন্ট, বাট আই নো দ্যাট দে ওয়ার quite a bit of an oblivion at that time. Nobody knew what was going on. There's a pandemic going to happen, but we didn't know it was a pandemic or not at that time. So basically যেটা হলো, I remember যে 14ই জানুয়ারি বা ঠিক তার পর আমি যখন কাজে যাচ্ছি সেন্ট্রাল লাইন করে, টিউবে করে, আমার বাসা থেকে কাজের জায়গাটা ডোর টু ডোর অ্যাবাউট অ্যান আওয়ার, আমার মনে আছে যে আমার কিরকম একটা ভীতি কাজ করছিল ভেতরে, যেটা ডক্টর জারা বললেন যে আমার মনে হচ্ছে যে বাসায় আসছি, আমাদের লাভড ওয়ান্সকে আমরা দেখবো, আমি কি কিছু সাথে করে নিয়ে আসবো? কারণ অবভিয়াসলি আমার একটা পেছন থেকে একটা আইডিয়া আছে, যখন একটা প্যান্ডেমিক হয় বা কোনো একটা মহামারী হয় সেটা ছড়িয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু সেই সময়টা আমরা জানতাম না যে এটা প্যান্ডেমিক হবে কিনা। সুন যখন অ্যাবাউট এন্ড অফ জানুয়ারি আমরা জানতে পেরেছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে যে দিস ইজ গোয়িং টু বি আ প্যান্ডেমিক নাও, কারণ এটা সাংঘাতিকভাবে ছড়িয়ে পড়েছে, তখন আমার মনে পড়ে যে আমি অ্যাকচুয়ালি একটা কিন্তু মাস্ক পরেছিলাম ট্রেনে ফর দ্য ফার্স্ট টাইম। যদিও বা আমার অনেকবারই পড়তে ইচ্ছে করেছে, কিন্তু আমি পড়েছিলাম এই ভেবে, প্রথমত অবশ্যই আমাকে বলতে হবে যে আমি নিজের কথা ভেবেছিলাম ট্রেনে উঠে, এবং সেই মাস্কটি পরে বাসিও ফিরে এসেছিলাম। আমার কাজে গিয়ে আমাকে লোকজন হাসছিল যে মাস্ক পরেছো কেন, কিছুই তো হচ্ছে না, এখনো তো তেমন কিছু না, হাত ধোয়া শুধু শুরু হলো। আই থিঙ্ক বরিস জনসন হ্যাড জাস্ট মেড অ্যান অ্যানাউন্সমেন্ট উই শুড বি ওয়াশিং আওয়ার হ্যান্ডস, singing happy birthday twice. So they were making fun of me, but to be honest, at that moment I thought, well, actually we'll see who has the last laugh.
এটা জাস্ট আমার একটা সায়েন্টিফিক এক্সপিরিয়েন্স থেকে মনে হলো যে eventually we might have to end up wearing a mask for this year. So that's how it all started. থ্যাংক ইউ সো মাচ ইফাত আপা, আমরা একটা ব্রেকে চলে যাচ্ছি, Sure. ব্রেকের পর এসে আমরা আরেকটু কথা বলবো এই বিষয় নিয়ে। Sure. It's been overwhelming time and we are having this discussion. After the break we will continue with our discussion. Assalamu alaikum. আসসালামু আলাইকুম। বিরতির পর আবার ফেরত এসেছি আমাদের উইমেন টুডে অনুষ্ঠানে। আজকের এপিসোডটা একটু স্পেশাল এই কারণে যে আমরা আমাদের গেস্ট থেকে তাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স শুনতে চাচ্ছি, যে তাদের এই 2020 সালটি কেমন কেটেছে, এবং একটু পরেই আমরা শুনতে চাবো যে 2021 সাল যেটা সেটা সম্পর্কে তাদের ভাবনা কি, তাদের হয়তো কিছু চাওয়া আছে, সেগুলো নিয়ে তারা কি ভাবছেন। যাই হোক, আমি ঝটপট আমাদের কথাতেই চলে যাচ্ছি। ইফাত আপা, আপনি বলছিলেন আপনার 2020 সাল কিরকম গেছে, আপনি যদি কন্টিনিউ করেন। তারপর আমার যেটা হলো, আমি যেটা বলেছিলাম যে আমি সেন্ট্রাল লন্ডনে যাওয়া আসা করছিলাম তখন, আর আমি জানুয়ারি মাসটা শেষ করলাম বলা, ফেব্রুয়ারি মাসে আরো ডেথ রেট বাড়ছে, আবার আপনার সংক্রমণ বাড়ছে, তখন অবভিয়াসলি আমাদের একটা ভয় থাকবেই। কিন্তু আমাদের যেমন ম্যানেজিং ডাইরেক্টর বা আমাদের এই স্টাফরা ঠিক জানতো না যে একটা ডাক্তারের পক্ষে কি করা সম্ভব, কারণ আমাদের তো পিপিই ছিল না, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ছিল না। আমরা জিপি, আমরা ফার্স্ট পোর্ট অফ কন্টাক্ট, সর্দি কাশি তো মানে দ্যাটস আওয়ার ব্রেডউইনার, এভরি ডে উই সি দ্যাট অলমোস্ট, এবং সেটা হলো ফার্স্ট প্রবলেম উইথ দিস কোভিড, রাইট? তখন আমি দেখেছিলাম যখন এসেছিল, এবং আমার মনে আছে যে আমার রুগীকে তখন আমার রুগী হিসাবেই আমি ট্রিট করব, কিন্তু আমি ব্যবস্থা নিজেই নিয়ে নিয়েছি, মানে প্রোঅ্যাক্টিভলি। আমাদের কোনো পিনই ছিল না, যে কাভারগুলো আমরা পরি এখন সাদা রঙের, কিন্তু আমি যেহেতু প্রাইভেট সেক্টর আমার একটা সুবিধা ছিল যেটা আমার কাছে অ্যাভেলেবল ছিল, আমি চট করে এটা পরে নিয়েছিলাম, এবং পেশেন্ট কিন্তু খুব অবাক হচ্ছিল দেখে যে এটা মানে আমাকে একটু এলিয়েন ভাবছিল। তো আমি পেশেন্টকে বোঝালাম যে দেখো এরকম একটা ঘটনা, অলরেডি এটা প্যান্ডেমিক হয়ে গেছে, ইটস ডিউ রেসপেক্ট টু ইউ, আই ওয়ান্ট টু সেভ ইউ, আই ওয়ান্ট টু সেভ other patients that I'll be seeing. So in other words, save myself also. And I think they took it very positively. তারপর যেটা হলো, আমাদের অনেক বন্ধু বান্ধব, এবং আমি আজকে প্রোগ্রামে এটাও বলতে চাচ্ছি, একটা ভীষণভাবে আমি উৎসর্গ করতে চাচ্ছি আজকের এই প্রোগ্রামটা আপনি উপস্থাপনা করছেন, আমি উৎসর্গ করতে চাচ্ছি আমাদের প্রচন্ড ক্লোজ একজন ফ্রেন্ড, কলিগ এবং ফ্রেন্ড, চিটাগং মেডিকেলের ছিলেন ডক্টর আবুল মাহবুব চৌধুরী। ওনাকে অনেকবার বিবিসিতে আপনারা দেখেছেন, নিউজে। বেসিক্যালি ওনার 52 মতো বয়স, উনি তো হি পাসড অ্যাওয়ে, ওনার তো কোভিড হয়েছিল, এবং অনেকবার ওনাকে দেখানো হয়েছে। যখনই বেইং গ্রুপকে দেখানো হয়, আপনার এথনিক মাইনরিটি ডক্টরস বা এনএইচএস ওয়ার্কার্স, ওনাকে সবসময় দেখানো হয়। উনি বেচারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন মার্চের দিকে। আমরা কিন্তু জানতাম না, আমরা ফেসবুকে দেখেছিলাম উনি, আমি ওনার ফেসবুক ফ্রেন্ড, আমি অত ফেসবুক ইউজার না, বাট ইট জাস্ট caught my eyes because we were all scared of COVID anyway. So I was just warranted to have a look at that. যেটা হয়েছিল, আমি দেখলাম উনি বরিস জনসনকে চিঠি লিখেছেন about PPE. To be honest, I was thinking in my head, I hope he's okay. He was actually at that moment isolating himself because he had the virus. আমরা জানতাম না তখন, টেস্ট কিছুই হচ্ছে না, আমরা কিছুই জানি না, আমরা একটা মহা বিশাল সমুদ্রে বাস করছি, যেখানে ভেসে আছি কিন্তু ডুবে যাচ্ছে না, কিন্তু জানি যে কিছু একটা ঘটতে যাচ্ছে। অত্যন্ত দুঃখের ব্যাপার যে তিনি কিন্তু আপনার মার্চে আক্রান্ত হলেন কোভিড দ্বারা, এবং উনি 8ই এপ্রিল, প্রায় 2 সপ্তাহ বোধহয় উনি ইয়েতে ছিলেন, হাসপাতালে ছিলেন। ওনার এটা তো কনফিডেন্সিয়াল না, তাই আমি বলতেও পারি, কারণ এটা অনেকবার বলা হয়েছে। উনি মানে এমনই একটা রোগ যেখানে আপনার আপন মানুষটি আপনাকে গ্লাভসটা পরে দেখছে, মাস্কটা পরে দেখছে। ওনার ওয়াইফের বুকে এটা শুনেছি, ওনার ওয়াইফও ডাক্তার, যে ওনার যখন ভেন্টিলেটরে চলে গেলেন তখন তো কেউ ভিজিটও করতে পারছে না। এটা আমাদের জন্য একটা, সব জনসাধারণের জন্য তো আছে, কিন্তু ডাক্তারদের জন্য এটা কিন্তু আমরা খুব এম্পাথাইজ করি ফিলিংটাকে। এই যে উনি আমার আপন মানুষ বুঝলাম, কিন্তু এরকম এত মানুষ ছিলেন তখন যাদের আপন মানুষটি, স্ত্রী বলেন, বাবা মা, বাচ্চা, যেই হোক না কেন, তারা ভিজিট করতে পারেনি। এবং যখন ডক্টর আবুল মাহবুব চৌধুরীর জন্য কলটা এসেছিল, কনসালটেন্ট ফ্রম আইটিইউ ফোন করেছিলেন ওনার ওয়াইফকে জাস্ট বলার জন্য। এইসব সময় আপনার ডাকা হচ্ছিল, যখন এটা তাও প্রথম থেকে ডাকা হচ্ছিল না, কিন্তু যেহেতু আমার মনে হয় উনি ক্লিনিক্যালি ছিলেন এবং ওখানে কিছু কলিগও ছিলেন, আই থিঙ্ক মেবি দ্যাট ইজ প্রবাবলি দ্য কেস, আই এম নট এন্টায়ারলি শিওর, শি ওয়াজ এবল টু গো অ্যান্ড সে
goodbye to her husband, because at that moment they had to dismantle all the ventilation, extubate করে ফেলতে হবে। সো এটা আমার জীবনে এবং এটা আমাদের পুরো আমাদের ডাক্তার কমিউনিটিতে, আমাদের ফ্রেন্ড সার্কেলে এত বড় একটা দাগ কেটেছে। মানুষ তো মৃত্যু হবে, জন্মেছি মৃত্যু হবে, কিন্তু কেমন যেন মনে একটা অকাল মৃত্যু। ঠিক আছে, ওর ডাক এসেছিল, ওর মত লেখা ছিল কোভিডে মারা যাবে, সবই বুঝলাম, কিন্তু মনটা একেবারেই আমরা প্রবোধ নিতে পারছিলাম না, মনকে প্রবোধ দিতে পারছিলাম না। উই ওয়ার গেটিং ভেরি ভেরি ডিপ্রেসড। এবং আমার এত বেশি ডিপ্রেশনটা আমাকে ক্লিনিক্যালি ডিপ্রেসড হয়নি, অবভিয়াসলি সাইকোলজিক্যালি এত হার্ট হয়েছে। ইয়াং ফ্যামিলি, ইয়াং ডক্টর, সে চলে গেল, এবং তারপর এত পিপিই নিয়ে কথা, ওনাকে বারবার করে ফ্ল্যাশ করা হচ্ছে। তো এটা একটা জীবনে একটা মানে অনেক দুঃখের একটা সময় কেটেছিল আমাদের সেই সময়টা, যেটা ডিটাচ করা আমরা এখনো পারছি না। আমার মনে হয় যে একটা কষ্ট যে অনেক সময় ডাক্তাররা নিজেরাই, কারণ এই যে যেটা বললাম আর কি, আমরা সাধারণ জনগণ সবসময় আপনাদের উপরে ভরসা রাখি, আর তখন যখন দেখি যে ডাক্তাররা নিজেরাই মানে আক্রান্ত হয়ে যাচ্ছেন, তখন আমাদের মানে আরেকটু ভয় মনে হয় বেশি লাগে। আর আপনাদের কলিগরা যখন এর মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটাও অনেকটা কষ্টের অবশ্যই। যারা আপনার কাছে যদি আসি, যে মানে লার্নিং যেটা, আমি এর মধ্যে আরেকটা কথা বলে নেই যে সবার উদ্দেশ্যে, যে এ বছরটাতে অনেক কিছু হয়েছে। হ্যাঁ, অনেক কিছু মনে হয়েছে আমি কি ধৈর্য ধরতে পারবো, সহ্য করতে পারবো না, কিন্তু আমরা কিন্তু ধৈর্য ধরেছি, সহ্য করে এতদূর পর্যন্ত এসেছি। এবং I want everybody to know that through all this difficulty and good time, you have been brave, you have been so beautiful. মানে আপনি যে এত সাহসের কথার সাথে এতদূর পর্যন্ত এসেছেন, টিকে থেকেছেন, honest way, in a beautiful way, it matters. এবং সময় চলে যায়নি, সময় ভালো সময় আসবে, এবং যেভাবে মনে করেছিলেন যে আমি হয়তো এটা করতে পারবো, সেটা করতে পারবো, হয়তো হয়নি, but you are still progressing and you are still developing. আমার মনে হয় যে আমরা অনেক সময় মনে করেছি আমরা কিভাবে কঠিন সময় আমরা পাস করব কিভাবে, কিন্তু করে ফেলেছি তো। So look back and you have been brave, you have been through hard time. নিজেকে একটু সাহস দিতে হয় যে আমি করেছি, আমি পেরেছি তো কঠিন সময়ের মধ্যে দিয়ে। লার্নিং গুলো কি ছিল, আমার শিক্ষাটা কি ছিল, আমি কি শিখেছি, এটাও আমাদের মাঝে মাঝে একটু দেখা দরকার। যারা আপনার কি এমন কিছু ছিল যে এই কঠিন সময়ের মধ্যে দিয়ে, পার্সোনাল প্রফেশনাল যদি বলি, যে কোনো শিখেছেন যে this is what I have learned through this pandemic? Right, okay. বেশ কয়েকটা লার্নিং ছিল। আমি so শুরু করার আগে I would like to acknowledge the people. I mean, আমি যে একটু আগে যে বলেছি misinformation fight করার জন্য I started doing the videos, but it was not my lone battle. এত মানুষ জয়েন করেছে, they sent their love, they shared it, and even বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা সদর কমপ্লেক্স, তারপরে রাস্তার পাশে বিলবোর্ড, they were sending me pictures, যে ওখানে ভিডিওগুলো তারা প্রচার করছে। সো যেটা আমি দেখলাম যে মানুষজন নিজের জায়গা থেকে যে যেভাবে পারে মিসইনফরমেশন ফাইট করার চেষ্টা করছে, and that was really heartening to see. আমি ছোটবেলা থেকেই বেশ কয়েকটা মিসঅ্যাডভেঞ্চার করেছি, trying to improve things, trying to do this and that. আমি মেডিকেল কলেজ যখন পড়ছিলাম তখন ইউনাইটেড নেশনস ইউথ অ্যাডভাইজারি প্যানেলের প্রেসিডেন্ট ছিলাম, বাংলাদেশ লিডারশিপ সেন্টারের সাথে অনেক বছর কাজ করেছি, সেটা গ্রাজুয়েট নেটওয়ার্কের জেনারেল সেক্রেটারি ছিলাম। So my learning from this is I have more conviction that it is possible to make changes from an individual. So এই বছরটাতে it has given more conviction and faith that I need to keep doing that. Not every time, we wouldn't probably be successful every time, but it's worth it to keep trying to change things. আর আরেকটা বিষয় যেটা এই বছরের রিয়েলাইজেশন ছিল, সেটা হচ্ছে আমরা যখন কারোর জন্য কিছু করি তখন মনে হয় আচ্ছা আই এম হেল্পিং দ্যাট পারসন, বাট ওই কাজটার মাধ্যমে উই অলসো enrich ourselves and আমাদের জীবনে একটা মিনিং আছে। On a personal note, আমি যখন ভিডিওগুলো করছিলাম I didn't imagine this response, but I have received messages from people saying যে আপনার ভিডিও দেখার পরে আমার বাবাকে আমি ঠিক সময় মতো হাসপাতালে নিতে পেরেছিলাম, আমার হাজবেন্ডের বুকে ব্যথা ছিল, he didn't realize that he saw your video and went to the hospital and was diagnosed with a heart attack, and then he got the treatment, he's better now. So a messagely I didn't ever expect I would have, but in that process I think I am trying to help others make sense of this, but they're also helping me
find meaning. Absolutely. Thank you. Sumaya, I think there are many pressures right now and before as well to stay positive and productive, I think, especially when you see people's social media, people are doing all sorts of things and you feel like I have to, keep up and I need to do something productive and positive. But sometimes I find that there is no, like, you must do things. আমার মনে হয় যে অনেকের ক্ষেত্রে যদি আমরা বলি যে সামনের দিনগুলোতে কিভাবে পজিটিভ থাকা যায়, কিভাবে প্রোডাক্টিভ থাকা যায়, সে কারণে আপনার মাস্ট এটা করতে হবে, আপনার ইউ শুড ডু দিস, এতে কিন্তু এক ধরনের প্রেশার পড়ে, কারণ প্রত্যেকের রিয়ালিটি কিন্তু সেম না, এক একজন এক এক রকম ভাবে স্ট্রাগল করছেন। আমরা যখন বলি যে একটা বড় টার্গেট নেন, আগামী এই লকডাউনে কি করা হবে, আগামী বছর আমরা যে নিউ ইয়ার্স রেজুলেশন, তার উপরে আবার আছে প্যান্ডেমিক, আমরা যেটা শিক্ষা পেয়েছি সেটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব, এতে কিন্তু আমরা অনেকটা প্রেশার ফিল করি, তাই না? যে আমাদের মনে হয় এইভাবে না করলে মনে হয় আমাদের জীবনের অর্থ আমরা মনে হয় বুঝতে পারিনি। প্যান্ডেমিকটা হয়েছেই আমাদের জীবনের অর্থ বোঝানোর জন্য, কিন্তু অনেক সময় হতে পারে যে অনেক মানুষের জন্য যে ছোট ছোট জিনিসগুলা অ্যাচিভ করার মাধ্যমেই কিন্তু এটাই তাদের কাছে অনেক বড় জিনিস। ফর এক্সাম্পল, ওয়েকিং আপ এভরি ডে এন্ড ব্রাশিং দেয়ার টিথ or changing their clothes, তো বা 5 মিনিটের জন্য কোনো একটা প্রজেক্টের মধ্যে এঙ্গেজ থাকা, এটাই হয়তো তাদের কাছে একটা বড় কিছু। তো আপনি যদি এই ব্যাপারে একটু বলেন যে to look at future with hope, যে খারাপ সময়টা গেছে, আবারও সাথে সাথে যে ঠিক হয়ে যাবে তারও কোনো গ্যারান্টি নেই, but holding on to that and do the things, এমনকি ছোট একটা জিনিস যেটা আপনি ভালো বোধ করেন, এই জিনিসগুলো করতে থাকেন। What would you say? I think for me, I feel like it has been a very challenging journey, but it has, it has been a time of growth as well, Yes. Spiritual growth. And I feel like it made me think more about what we can achieve actually. I am very hopeful for next year, inshallah, in a couple of days' time is coming. But I think because I learned something that we are nothing, okay? Truly, we are nothing without our creator. Whatever we have achieved this year, yes, we can celebrate the fact that we are still alive and our loved ones, we're still having them with us. But I think for me, আমি মনে করি যে আমরা যে এখনো একসাথে আছি, বেঁচে আছি, সুস্থ আছি, because I have lost a couple of uncles and they're all doctors, medical doctors, and they were very close uncles to me. And I just felt like, what would I remember about these uncles? One of the, guest mentioned, alhamdulillah, that it's their behavior, how beautiful they were as people. So I feel like what sort of legacy can I leave behind? That আমাদের সবাইকে কিন্তু একদিন চলে যেতে হবে, কিন্তু ধরেন আপনাদের সবার সাথে আমি হইতে পারে কখনো আর দেখা হবে না, because of this Zoom meeting, that's it. And maybe after that, apart from Nuzhat, I may not see Zara or the other Appa anymore, but it's about how we felt in company of each other. I think for me, it will be about how I treat people. Am I friendly? Am I gentle with them? How did I make them feel about me? I think we need to be less judgmental and then really be more positive and think about that, we have to be gentle with everybody because everybody has their own battle they're dealing with. We don't know what people are dealing with at the moment. So like when you're saying about growth, yes, but thanks to social media, we can see people are doing amazing stuff. But what I would say, alhamdulillah, one of my teachers taught us is that compare yourself with yourself from yesterday. Are you a better person today? Instead of competing with others, yes, you can get inspired by others, but don't create that pressure that, oh my God, those people can do so much and I can't do that much. No, compare yourself. What did you achieve last year and what you can achieve? But little droplets of water makes the ocean. So every day, a little bit of change can really make a huge difference for us. So I think let's just be positive and help each other. And inshallah, and also connect to Allah. For me, I think I will keep saying that, connect to the Creator, because only by connecting to the Creator, you can be a better person and then you can help others. So for me, I think that's the most important thing. And also it taught me being together. We are social animals. Okay, we have to be together. The lockdown should teach us this. We're really itching to go out and have those meetings and dawat and joto fun kortam Eid, eglo kichu korte pari na amra this year.
isn't it? So you just feel that, you know, we just took all of these family gatherings, dawat, everything so granted. We used to just get sometimes bored with it, isn't it? Oh my God, koto dawat khaite jete hoy or kotobar dawat dite hoy. But actually this year has been so sad. It's like just being at home with your children and spouse. So I feel like let's not take things for granted. And also another very important thing is power of a nice word. You know, sometimes I feel like there's so much toxic, and like sometimes people say so much toxic, you know, things which really hurts you. And I'm sure you all must have faced it. And I feel like what Zara did, I mean, I used to listen to Zara's, you know, all the YouTube things, and I felt like, and I used to share that as well, because I thought there's so many negativity, among so many negativity, you want to kind of pull out all this positivity and magnify them, you know, glorify them, you know, share with others saying, listen, do this, you know, don't get panic. This is not the time for panic. It's the time to come together and help each other. Yes, no, definitely. You know, sometimes people say we want to go back to normal. Isn't that normal got us here? Isn't it? So we want to rethink, actually. We want to have a better world for ourselves, for our next generation. সবার জন্যই। ইফাত আপা, আপনি বলেন, better world for tomorrow. আমি জানি আপনি খুব আশাবাদী মানুষ। You want to be very positive. So, you know, do we want to go back to normal as before, or we want to improve something? Well, I'll be seconding Sumaya, I'll be seconding Jara, because mainly because this has been a learning curve from everybody, from every angle. There was no discrimination. Everybody was affected, from child to elderly, with this COVID. But there is positive side to it. So যেগুলো আপনারা সবাই বললেন এতক্ষণে, আমরা কিন্তু আমরা অনেক ফ্যামিলি টাইমটাকে এত আমরা ট্রেজার করেছি এবং এত প্লেজার পেয়েছি এই ফ্যামিলি টাইম থেকে। আমি পার্সোনালি বিং হাইলি বিজি, আমি রিয়েলাইজ করিনি আমি অনেক আগে ছবি আঁকতাম। আমি ছবি আবার সেই অলমোস্ট 2 যুগ পরে বোধহয় আমি ছবি এঁকেছি। আমি অনেকগুলো ছবি বাঁধিয়েও বাসায় রেখেছি। আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে। ছোটজন বাচ্চার নেই, সে এখন 19, সে খুব অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করেছে, মা তুমি ছবি আঁকতে পারো? আমি জানতাম না। আর ওটা আমাকে খুব ডিসহার্টেন করলো। আমার ছেলে জানে না আমি ছবি আঁকতে পারি, আমার নিজের বাচ্চা, আমার জন্মদাতা মাতৃ আমি, সে জানে না। যাই হোক, সেটার একটা পজিটিভ, যেটা আমরা আমাদের সুপ্ত প্রতিভাগুলো, আমি আমারটা বললাম, কিন্তু আমি শিওর আমার সাথে যারা আছেন এখানে, যারা দেখছেন আজকে প্রোগ্রাম, তারা সবার অনেক সুপ্ত গুণগুলো ফুটে উঠেছে। এগুলা কোভিড টাইমের জন্য, আমরা যেহেতু লকডাউনে ছিলাম, এত টাইম আমাদের হাতে ছিল, ডিসপাইট আমরা আমাদের কাজও করেছি, ঘর থেকে আমরা রুগী দেখেছি, রুগীর কথা শুনেছি, এরপরেও কিন্তু আমার ফ্যামিলিকে আমি অনেক টাইম দিতে পেরেছি। এবং আমি আল্লাহর কাছে অনেক শুকরানা জানাচ্ছি এই জন্য যে আমি অসুস্থ হইনি, কিন্তু আমার সহানুভূতি ছিল সবার জন্য। আমি বলতে ভুলে গেছি, আমার মেয়ে কিন্তু আপনার, ও ডাক্তার, কিন্তু ওরও কোভিড হয়েছিল মার্চ মাসে। সে বিবাহিতা, মাশাআল্লাহ। সে শ্বশুর বাড়িকে দেখাশোনা করার জন্য, দেখভাল করার জন্য শ্বশুর শাশুড়ি, ও চেয়েছিল আমাদের সাথে থাকতে, এই জন্য যে যদি কোনো অসুস্থতা ওদিকে ছড়িয়ে পড়ে, কারণ আমরা কিন্তু এখানে মোর মেডিক্স দেন ওদিকে। সো আমরা আরেকটু ফলো করছিলাম রুলসগুলো। আল্লাহর রহমতে আমার পরিবেশটা এমন ছিল, তাকে আমরা আইসোলেট করতে পেরেছিলাম। তো পজিটিভ গুলো বলতে চাচ্ছি যে ও যখন এখানে ছিল, আমার মেয়ে মাশাআল্লাহ প্র্যাকটিসিং মুসলিম, এবং তার সাথে থেকে আমি অনেকগুলো মুসলিম, আমি যে প্র্যাকটিসিং না তা নই, কিন্তু আমরা অনেক কিছু ইসলামিক জুম কল অ্যাটেন্ড করেছি, এবং আই এম শিওর এটাও পজিটিভ, যেটা আমি আমার ব্যক্তিগত জীবনে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি, আমি সবই করেছি, কিন্তু আমার যে আমি যেটা সুমাইয়া আপা বলছিলেন, আমাদের যে কানেকশনটা, আমার মনে হয় আমার অসম্ভবভাবে এই কানেকশনটা ফিল করেছি। আমার হাতে একটা মুহূর্ত নেই, সেটা আমি সবসময় জানি, কিন্তু কোভিড আমাকে যেন ফ্ল্যাশ লাইট দিয়ে সেটা দেখিয়ে দিল, যে আরো বেশি করে দেখিয়ে দিল যে এটা আমার হাতে নয়। আমি অ্যাজ এ সায়েন্টিস্ট, অ্যাজ এ ডক্টর, উই হ্যাভ absolutely submitted to Allah subhanahu wa ta'ala, this is not in our hands. So পরের বছরের পজিটিভিটি হলো আরো বেশি করে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব অবশ্যই আমার প্র্যাকটিসিংটাকে আরো ভালো করে রাখতে, আমার গুণগুলোকে বজায় রাখতে। এবং আমি একটা কথা বলতে চাই যে পজিটিভ আমাদের অনেক কিছু আছে, যেমন ভ্যাকসিনেশন। আমি কিন্তু রোগী দেখছি যারা কোভিডে বিশ্বাস করে না, অনেক রোগী দেখেছি, আমি স্ট্যাটিস্টিক্যালি বলতে পারবো না আমি কতজনকে দেখেছি, কিন্তু শিক্ষিত দেখেছি, এবং যারা অত শিক্ষিত না তাদেরও দেখেছি। কেউ কেউ মনে করেছেন কোভিড বোধহয়
ভাবনা, কোভিড একটা মিথ, কোভিড কিছু না। আজকেও দেখেছি, আই হোপ কেউ কিছু মনে করবে না যদি আমি এটা বলেও থাকি, যে আমি যাকে বকা দিয়েছি, যে তুমি যদি আমার আত্মীয় হতো আমি আজকে তোমাকে বকা দিতাম, তুমি কেন কোভিড জানো না। মানে মোট কথা তাকে ভ্যাকসিনের জন্য ডাকা হয়েছিল, সে ভ্যাকসিন নেবে না। সে সুস্থ বৃদ্ধা, সে খুবই সুস্থ একজন বৃদ্ধা, যে কারণে সে বলছে না আমার কোভিড, এগুলো আমি বিশ্বাস করি না, আমি বিচেও গিয়েছি বলে আমার এতদিনে হয়েছে। তো সো পজিটিভলি দেখতে হবে, ভ্যাকসিন হয়েছে, সবাই যেন ভ্যাকসিনটা নিতে পারি আমরা ভবিষ্যতে, যেন আমরা যত বেশি ভ্যাকসিন আমরা গ্রহণ করতে পারবো, আমরা না করবো না ভ্যাকসিন, যার কোভিড হয়েছে সেও ভ্যাকসিন নেবে, যেন যাতে করে আমরা মোটামুটি এটাকে ধরে রাখতে পারি, এটাকে আমরা নিঃশেষ করে দিতে পারি। অবশ্যই আল্লাহর রহমত তো থাকতেই হবে, এবং তাহলে আমাদের হার্ড ইমিউনিটি গ্রো করবে, তারপর আমরা সুস্থভাবে কাজ চালিয়ে যেতে পারবো। আরেকটা পজিটিভ যেটা আমরা দেখছি, যে আমরা অ্যাকচুয়ালি রুগীকে কিন্তু মানে পর্দায় রুগীকে আমরা সেবা দিতে পারছি, কোনোদিন ভাবতেও পারিনি যে এটা সম্ভব। এমনকি রুগীকে প্যালপেটও করে ফেলতে পারছে, রুগী নিজেই ফটো পাঠিয়ে দিচ্ছেন যে এই হয়েছে আমার ফোড়া, বা এই হয়েছে আমার গলাটা ছাড়া মোটামুটি সবই দেখা যাচ্ছে ঠিক মতো। তো এটাও একটা কিন্তু পজিটিভ, যে আমরা সোশ্যাল যে নেটওয়ার্ক, আমরা যে জুম করে, আমরা জুম করি না, সরি, আমরা ফেস টাইম করি, আমরা ফেস টাইম করে এটা করেছি, আমরা বড় বড় কনফারেন্স করেছি, মেডিকেল ওয়েবিনার করেছি, আমরা শিখেছি থ্রু ওয়েবিনার্স। দিস ইজ সাচ আ বিউটিফুল টাইম টু লার্ন ফ্রম কোভিড। মানে আল্লাহ তাআলা আমাদের দেখিয়ে দিয়েছেন, সায়েন্সকে আমরা বিশ্বাস করেছি, আল্লাহর বিশ্বাসটা আরো দৃঢ়তার সাথে আমরা অনুভব করেছি। কিন্তু this social media should not be a panacea of COVID. We should be still following all the strict rules. We should be wearing our gloves. We should be wearing our mask, washing our hands. আমাদের হাইজিনটাকে আরো ইমপ্রুভ করতে হবে। এবং বাঙালিদের যেটা আমি বলছি, যে হয়তো অনেকে অত অবস্থাপন্ন না, বা তাদের হয়তো একটু গাদাগাদি করে থাকতে হচ্ছে। আনফর্চুনেটলি বাঙালিরা এত এফেক্টেড হয়েছে, হাইস্ট ডেথ রেট ইন বেঙ্গল বাঙালিজ, যে কারণে মানে এটাও একটা শেখার বিষয়, যে আসলেও সম্ভব আছে যে কাদাকাদি করে থাকলেও কিছুটা মেনে চললে কিন্তু কোভিড বা ভয়াবহতা থেকে দূরে থাকা যায়। নট জাস্ট কোভিড, যে কোনো ভাইরাস, যে কোনো রোগ, যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকেও দূরে থাকা যায়। সো আমি সায়েন্টিস্ট হিসেবে এটাই মানে পজিটিভলি আমি দেখতে চাই, যে এবং আমি আশা করছি যে এটা আমরা সবাই ফলো করব, যেটা আমরা শিখেছি, যে আমরা লকডাউনে থেকেছি, আমরা শিখতে পেরেছি, আমরা আমাদের পরিবারের সাথে সময় দিতে পেরেছি, আমরা সবকিছু পেছন থেকে যেগুলো নেগেটিভ সেগুলোকে আমরা রেখে দিব, পজিটিভ সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এবং সবাই একসাথে আমরা এটাতে অ্যাকশন নিব, সবাই ভ্যাকসিন নেবেন, সেটা হলো সবথেকে বড় কথা। Thank you so much. We're not going to see our GPs again, are we? যারা আপনার কাছ থেকে শেষ কথাটা আমি শুনে নেই, আমরা শুনতে চাই যে আপনার কি মনে হয় যে যেদিকে যাচ্ছে আমরা পজিটিভলি এটা দেখবো অবশ্যই। Any inspirational words from you before we go? Inspirational words, এটা একটু ডিফিকাল্ট বলা, বাট আই উড জাস্ট একো সুমাইয়া আপা, ইফাত আপা যা বললেন। আই থিংক আমরা এই প্যান্ডেমিক অনেক কিছু দেখিয়েছে, অনেক কিছু শিখিয়েছে। এর মধ্যে জাস্ট দুইটা স্ট্যান্ডস আউট ফর মি। একটা প্রবাবলি আমাদের কাছের মানুষ যাদেরকে আমরা ট্রেজার করি, ওই টাইম গুলো ভ্যালু করা। এখন যখন we are deprived of it, we really understand ওটা কতটুকু আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর ইফাত আপা যেমন বললেন যে আসলে এই বছরটাতে এত আত্মীয় স্বজনকে ফোন দিয়ে বলতে হয়েছে যে you probably will not be able to meet this person, and that was very heartbreaking, and that took an emotional toll. So those of us who are fortunate enough to be able to spend time with our loved ones, I think we should take that opportunity. আর আরেকটা বিষয় হচ্ছে এই 2020 আমাদেরকে দেখিয়ে দিয়েছে দ্য পাওয়ার অফ টেকনোলজি। এগুলো আগেও ছিল, এমন না কোনো ডিভাইস আমাদের নতুন আবিষ্কার হয়েছে, বাট জাস্ট পুটিং দেম টু ইউজ। আমরা এখন ফ্যামিলির সাথে অনেক কানেক্ট করছি ভায়া আওয়ার ফেস টাইম বা যা যা আলাদা অ্যাপস আছে, তারপরে পুরাতন ফ্রেন্ডস অ্যান্ড ইভেন ইফাত আপা যেটা বললেন যে educational materials, resources, those are being disseminated very widely thanks to technology. কারণ আগে যেরকম একটা place, time সীমাবদ্ধতা ছিল, technology can take those away as well. So I think we will figure out a lot of new ways of working, of learning, and those are things to look forward to in 2021.
Thank you again. Thank you to all of my guests. আসলে আমি চাচ্ছিলাম আরেকটু বড় হতো, আমরা আরেকটু ভেতরে যেতে পারতাম কথাগুলোর। একদম শুরু করতেই আমাদের প্রোগ্রামের সময়টা শেষ হয়ে আসছে। But I am so grateful. আমি জানি যে যারা একেবারে অনেক ব্যস্ত, এই ব্যস্ত সময় থেকেও আমাদের জন্য টাইম বের করে এনেছেন। ইফাত আপা, আপনার আগামীকালকে ছুটির দিন, কিন্তু এরপরেও আপনি যে আমাদেরকে সময় দিয়েছেন। সুমাইয়া, thank you again for being with us. এবং আমি যে কথাটা বলবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যে একটা সৎ এবং সহানুভূতিশীল একটা জায়গা থেকে 2020 সালটাকে আমরা দেখি, যে এবছরটা কেমন ছিল, এবছরটা আমাকে কি শিখিয়েছে, কি দিয়েছে। অনেক কিছু নিয়েছে, কিন্তু আমরা একটু আমাদের সেই রকম মানসিকতাটা আনি যে এই যে নিয়েছে, কিন্তু আমাদেরকে শিখিয়েছেটা কি। এটা থেকে আমরা যে শিক্ষাটা পেলাম, এটা নিয়ে আগামী বছর, আগামী দিনগুলোকে আমরা কি আরেকটু বেটার করতে পারি। আমার মনে হয় যে একটা অনেস্ট এবং কম্প্যাশনেট একটা পর্যবেক্ষণ যদি আমরা করি, আই থিংক উই উইল বেনিফিট ফ্রম দিস। অনেক কিছু হয়তো আমাদের গেছে, অনেক লস হয়েছে, অনেক স্যাডনেস ছিল, অনেক কষ্টের সময় গেছে, কিন্তু সেই কষ্টটাকে, সেই শোকগুলোকে আমরা যদি একটু শক্তিতে পরিণত করি, আই থিংক উই উইল বেনিফিট ফ্রম দিস। সো প্যান্ডেমিকের সময় আমরা হয়তো যারা বেঁচে গেছি, আমরা মনে হয় যে আমরা জয় করে ফেলেছি। আসলে জয়টা তখনই হবে যখন আমরা হয়তো এটা থেকে একটা কিছু নিয়ে আমরা হয়তো বেটার একটু করতে পারবো। হয়তো আমাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আমরা একটু মনোযোগী হব, বা হয়তো আমাদের পরিবারের কাছে মানুষের প্রতি আমরা আরেকটু মনোযোগী হব। এটাই বা কম কি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।